এই ভিডিওটা যারা ক্লাস 9 এবং 10 এ আছো বা যারা ইনফ্যাক্ট এসএসসি তে এখন সামনে পরীক্ষা দেওয়া কয়েক মাস পরে, তাদের সবার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে। এটার অন্যতম বড় রিজন হচ্ছে আমরা যখন ক্লাস 9-10 এ উঠি এবং যারা প্যারেন্টস আছেন তাদের এই ভিডিওটা দেখা দরকার। আমরা না আসলে বেসিক গঠনে এতটা বেশি ফোকাস দেই না। আনফরচুনেটলি আমাদের ক্লাস 9-10 এর যে কারিকুলামটা আছে সেটা সবচেয়ে বলতে পারেন হচ্ছে যে আন্ডার স্ট্রাকচার্ড এবং সবচেয়ে হচ্ছে বলতে পারেন সবচেয়ে ভালোভাবে না গোছানো একটা কন্টেন্ট। 9-10 এ আমাদের যে বইগুলো আছে, আমাদের যে পরিমাণ কোয়েশ্চেন হচ্ছে যে আমাদেরকে ট্যাকেল করতে হয়, ইন মোস্ট কেসেস আসলে সেরকম কোয়ালিফাইড টিচার যেমন পাওয়া যায় না, ঠিক একইভাবে একটা অন্যতম বড় সমস্যা কোয়ালিটি ম্যাটেরিয়ালের অভাবেও আসলে 9-10 এ একটা বাচ্চার বেসিক খুব ভালোভাবে গড়ে ওঠে না। আমি মাঝে মধ্যে লাস্ট কয়েকদিন একটা এক্সপেরিমেন্ট করে দেখেছিলাম যে আমি ইনস্টাগ্রামে কিংবা টিকটকে বিভিন্ন শর্টস ভিডিওতে বিভিন্ন কোয়েশ্চেন দিয়েছি, যে কোয়েশ্চেনগুলো আমি আমার ব্যাচে পড়িয়েছিলাম, যে আসলে আমি দেখি যে আসলে কতগুলো স্টুডেন্ট প্রপারলি এটা অ্যান্সার দিতে পারে। আনফরচুনেটলি আমি দেখেছি মেজরিটি স্টুডেন্ট অ্যান্সার দিতে পারে নাই। মানে আমরা কিন্তু প্রতিটা শর্টস এর নিচে মিনিমাম হলো 30-40 বা ইভেন 100 কমেন্টও আছে কিছু শর্টসে, এবং ট্রাস্ট মি মেজরিটি মানুষজন হচ্ছে যে পারে নাই। অর্থাৎ এখান থেকে এটাই প্রমাণিত হয় যে একটা স্টুডেন্ট যখন 9-10 এ ঠিক মতো বেসিক সহ পড়ে না, তখন আসলে দিন শেষে একটা অন্যতম বড় ঘাটতি তার থেকে যায়, এবং এই ঘাটতিগুলো তাকে ইন্টারে উঠে আবার হচ্ছে যে ফুলফিল করতে হয়। 9-10 এ আমাদের টোটাল সময় থাকে কত? প্রায় 2 বছর প্লাস 1 or 2 মান্থস। 9-10 এর যে এন্টার সিলেবাসটা আছে, যদি আমি অ্যাকচুয়ালি 9 এর কথা বলি, 10 এতে এবার শর্ট সিলেবাস দিয়েছে, বাট অ্যাকচুয়াল যে বইটা আছে তাকে কমপ্লিট করতে ঊর্ধ্বে গেলে একটা ভালো স্টুডেন্টের 1 বছর 3 থেকে 4 মাস লাগা উচিত। এর বেশি কোনোভাবেই না। 1 বছর 3 থেকে 4 মাসের মধ্যে খুব সুন্দরভাবে প্রপারলি 9-10 এর এন্টার সিলেবাস কমপ্লিট করা পসিবল। বাট প্রবলেম হয় একটা জায়গাতেই, যে আসলে 9-10 আমরা ঢিলামি দিই। আমরা মনে করি আরে মাত্র 9 এ উঠলাম, এখনো সময় আছে, আমরা পড়াশোনা শুরুই করি এপ্রিল মাসে। এবং এইটা অন্যতম বড় সমস্যা, যার কারণে আমাদের পরবর্তী প্রেসার পড়ে, ঠিক মতো আমরা পড়ি না, কোনো মতে টেস্ট পেপার ঘেটে ঘেটে আমরা ভালো মার্কস পেয়ে যাই। বিশ্বাস করেন, আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা 9-10 এ খুব একটা ভালো মতো পড়ে নাই। এসএসসি পরীক্ষা তো আসলে দিন শেষে মানে কিরকম ভাবে হয় আমরা জানি, অনেক চিটিং করা যায়, অনেক কিছু করা যায়। তো সুযোগ সুবিধা নিয়ে তারা একটা ভালো মার্কস তারা কিন্তু ম্যানেজ করে ফেলে। দেখা যায় 1300-র মধ্যে 1200, 1210, 1190 পেয়ে বসে আছে, অথচ বেসিকের নামে ঠন ঠন। এই বাচ্চাগুলো কিন্তু সাফার করেই, ইন্টারমিডিয়েটে উঠে তারা অলওয়েজ সাফার করে। আমি নিজে দেখছি আমার স্টুডেন্টদের মধ্যে, ভালো কলেজে পড়ে, ওই কলেজে চান্স পেতে হলে 1210, 1220 লাগে, কিন্তু স্টুডেন্টের কোয়ালিটি থেকে বুঝতেছে যেটা কোনোভাবেই হচ্ছে যে এই কলেজে পড়ার যোগ্য না, বাট স্টিল পেয়ে গেছে। কারণ কি? 9-10 এ তারা কোনো মতে পার পেয়ে গেছে, কোনো মতে ভালো মার্কস তারা উঠাই ফেলছে আশেপাশেরটা দেখে, কিংবা কখনো ভাবে হচ্ছে যে কোয়েশ্চেন, কিছু কমন কোয়েশ্চেন আছে ওগুলো সলভ করে পরীক্ষায় হচ্ছে যে পেরে গেছে। সো এইভাবে অনেক সময় স্টুডেন্টের মার্কস ভালো হলে তার বেসিক দুর্বল থেকে যায়, এবং তারা কিন্তু ইন্টারমিডিয়েটে ভালো করে না। এটা একদম ব্লেটেন্ট ট্রুথ। আমি আপনাকে দেখাই যে আসলে কেন বেসিক গঠনটা ইম্পর্টেন্ট এবং বেসিক গঠনের প্রসেসটা কি, তাহলে আমি ভালোভাবে বুঝবেন। সো এটা হচ্ছে আমার গতদিন লেকচার 7 দেখতে পাবেন, ফিজিক্সের আমার যে ব্যাচটা আছে তার আমি 7 নম্বর লেকচার নিয়েছিলাম গতির গ্রাফের উপরে। সো আমি আপনাকে দেখাই গতির গ্রাফ জেনারেলি যখন পড়ানো হয় তখন কিভাবে আসলে পড়ায় যে কোনো মানুষ। জেনারেলি যখন আমরা গতির গ্রাফ পড়াই, আমার কিন্তু গতির অ্যাকচুয়াল গ্রাফ শুরু হয়েছে এখান থেকে, দেখছেন এই যে এই জায়গা থেকে, অর্থাৎ হিসাব করলে প্রায় 6 নাম্বার স্লাইড, এখান থেকে গতির গ্রাফ শুরু হয়েছে। এবং দেখেন আমি কিন্তু গতির সবগুলো গ্রাফই করাইছি, রাইট? প্রত্যেকটা গ্রাফ এখানে আপনারা জানেন যে গ্রাফগুলো যারা হচ্ছে একটু বড় ক্লাসের, যারা 25 ব্যাচে, তারা তলের গ্রাফগুলো পারো, দেখো সবগুলো গ্রাফ কিন্তু পড়ানো হয়েছে, এইচ এন্ড এভরি গ্রাফ, কোনো গ্রাফ মিসিং নেই, এবং এটা পুরো একটা লেকচার, অর্থাৎ 1.5 ঘন্টার একটা লেকচারে। বাট দেখো আমি কিন্তু ডিরেক্টলি গ্রাফে যাই নাই। গ্রাফে যাওয়ার আগে আমি ওকে প্রথমে, যদি আমি ফিজিক্স পড়াচ্ছি, কিন্তু আমি ওকে প্রথমে শুরু করছি কি ঢাল দিয়ে, হোয়াট ইজ স্লোপ। ইনফ্যাক্ট দেখেন ঢাল কি, এটা নটরডেমের অ্যাডমিশন পরীক্ষা একবার চলে আসছিল, এনডিসি অ্যাডমিশন টেস্ট 2024, আমি ওটা লিখে দিচ্ছি যেন মানে মাথার মধ্যে অ্যাটলিস্ট ওর গেঁথে থাকে। ঢাল কি, পুরো এন্টায়ার ঢালের ব্যাখ্যা কি, দেখেন ঢাল কিভাবে নির্ণয় করতে, কি কমন মিস্টেক হয় সেটা বুঝাইলাম। শুধু সেটা না, ঢালের ইন্টারপ্রিটেশন, ঢাল পজিটিভ হলে কি হয়, ঢাল নেগেটিভ হলে কি হয়, বা স্লোপ নেগেটিভ পজিটিভ হলে কি হয়, এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া আছে। তুমি যদি একটা 9 এর বাচ্চা হয়ে থাকো এবং বা 10 এর বাচ্চা হয়ে থাকো, এবং তুমি যদি এখনো চিন্তা করো ভাই ঢাল শব্দটা মাত্র শুনলাম, গ্রাফ তো পড়ে হয়েছে, এটা শুনি নাই, তাহলে বাবা তুমি কিন্তু ঠিক মতো পড়তেছো না, তোমার কিন্তু বেসিকে গ্যাপ আছে, এটাই কিন্তু প্রুফ করতেছে। দেন এটার পরে আমরা আবার ঢালের মান কিভাবে নির্ণয় করতে হয়, এটার এক্সাম্পল, এটার ইন্টারপ্রিটেশন, অর্থাৎ ব্যাখ্যা কি, ঢালের অর্থ কি, সেটা বুঝাইলাম। বোঝানোর পরে দেন আমরা সরল রেখা কাকে বলে, দেখেন এই সংজ্ঞাটাও আমি পড়াইছি। আমি প্রিটি শিওর আপনারা অনেকে সরলরেখার সংজ্ঞাটাও ঠিক মতো জানেন না। সরলরেখার সংজ্ঞা পড়ানোর পরে দেন বক্ররেখার ঢাল বা বক্ররেখার কিভাবে হচ্ছে যে আমরা স্লোপ বের করতে পারি, আমি যদি ইংলিশ ভার্সন বাংলা ভার্সন পরে একসাথে যেন দেখবেন সব ধরনের ওয়ার্ড লেখা থাকে। দেন আমরা কমন গ্রাফ পড়ে তারপরে আমরা হচ্ছে এখানে গেছি। তো যেই বাচ্চা এই প্রসেসের মধ্যে দিয়ে যাবে,
তার তো অবশ্যই গতির গ্রাফগুলো চোখে ভাসবে, সে প্রত্যেকটা গতির গ্রাফ বুঝতে পারবে, চিনতে পারবে। এই গতির গ্রাফ থেকে যেরকম সৃজনশীল প্রশ্ন আসছে 24 সাল 23 সাল প্রতিটা সালে, ঢাকা বোর্ড 24-এর কিন্তু ডিরেক্টলি হচ্ছে প্রশ্ন এই গতির গ্রাফ থেকে আসছে, কিংবা প্রত্যেকবার যে এমসিকিউ আসে সেখান থেকে অ্যাটলিস্ট দুটো প্রশ্ন হচ্ছে গ্রাফ থেকে আসে। তাহলে এইভাবে হচ্ছে যে আপনাকে একটা বেসিক পড়ার সময় প্রতিটা জিনিস পড়ে আসতে হবে। এখন দোষ তো আমি স্টুডেন্টকে দিতে পারি না, স্টুডেন্টকে দোষ আমি এই কারণে দিতে পারি না, কারণ একটা স্টুডেন্ট যদি বই খুলে ওর বইতে তো এখান থেকে শুরু করছে পড়ানো, ওর বইতে এর আগের যে ঢালের কনসেপ্ট সেটা তো দেয় নাই। আর তুমি বললো ভাইয়া ঢালের কনসেপ্ট তো ম্যাথের স্যার পড়াবে, ভাইয়া সমস্যা তো এই জায়গায়, আপনার তো গতির গ্রাফ পড়তে হবে যখন আপনি নাইনে পড়ছেন, তাই না? তাহলে আপনি ফেব্রুয়ারি মাসে পড়ার কথা, এটা ফেব্রুয়ারি মাসে যদি আপনি গতির গ্রাফ পড়েন, আপনার যে ম্যাথ টিচার সে তো আপনাকে ঢাল পড়াবে যখন আপনি হায়ার ম্যাথের চ্যাপ্টার 11-এ যাবেন, যেটা জেনারেলি ফার্স্ট ইয়ারে পড়ায়ও না, অর্থাৎ 9-এ পড়ায়ও না, 10-এ পড়ায়। তাহলে আপনার পক্ষে তো এই ঢালকে এটা বুঝতে হলে যদি ম্যাথের টিচারের জন্য ওয়েট করেন, তাহলে তো আপনাকে পড়তে হবে সে কবে 10-এ উঠে। তাহলে আপনি এখন 9-এ কি করবেন? এর জন্য ফিজিক্স টিচারেরই দায়িত্ব যে সে আপনাকে আগে ঢাল বুঝাবে, ঢালের ব্যাখ্যা বুঝাবে, সরল রেখা বুঝাবে, বক্ররেখা প্যারাবোলা বুঝাবে, দেন আপনাকে প্রতিটা গ্রাফের হচ্ছে ব্যাখ্যা দিবে। এইটা হচ্ছে বেসিক গঠনের নিয়ম। আমি এর জন্য কখনোই স্টুডেন্টদেরকে দোষারোপ করি না, যে একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে পড়ে, অবশ্যই আমি একটা প্যাটার্নে পড়াই, আমারটাই যে কারেক্ট তা না, আমি অনেক বছর এক্সপেরিমেন্ট করে করে বের করছি যে কোন লেকচারে কোনটা আগে পড়াইতে হবে, বাট দ্যাট ইজ দ্য রাইট প্রসেস, এমনও কিছু আমি দাবি করছি না। মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে আমি পড়ানোর সময় চেষ্টা করতেছি একটা স্টুডেন্টকে আগে ওকে বেসিকটা দিয়ে তারপরে গঠন করতে। একটা স্টুডেন্ট কিন্তু চাইলে এই কয়টা গ্রাফ ঠাড়া মুখস্থ করে পরীক্ষা ভালো করতে পারে, দেখেন এই যে গ্রাফ আছে, এটা আছে, প্লাস ঠাড়া মুখস্থ করবে, কোনো সমস্যা নেই, মুখস্থ করলেই রান। কিন্তু হ্যাঁ, দ্যাটস নট হাউ ইউ লার্ন। আপনাকে এটা শিখতে হলে আপনাকে আগে বেসিক জেনে তারপরে আসতে হবে। এবং আপনারা তো ফিল করতে পারেন, আপনারা মনে করেন পরীক্ষার মার্কসই তো সব না। মনে করেন আপনাকে পরীক্ষায় দিল যে এস ভার্সেস টি তে সমবেগের গ্রাফ লেখো, তুমিও আঁকলো আরেকজনও আঁকলো, দুজনেরটাই কারেক্ট হয়েছে, দুজনই মার্কস পাইছে। বাট একজন মুখস্থ করে আঁকছে, আরেকজন বুঝে ইন্টারপ্রিটেশন বুঝে তারপরে আঁকছে। লং রানে ওরটা মনে থাকবে, ওরটাও অ্যাপ্লাই করতে পারবে, তুমি মার্কস পেলেও ভুলে যাবে। এর জন্য বলি বেসিক গঠনের জন্য কি কি করা উচিত। চলো আপনাদের এখন বুঝালাম যে আসলে বেসিক গঠন করা অর্থ কি, কি করা উচিত। ভাইয়া প্রথম টাস্ক, ফাইন্ড আ গুড টিচার, অ্যাবসলিউটলি ফাইন্ড আ গুড টিচার। এখন অনলাইন অফলাইন মিলে অনেক ভালো টিচার্স পাওয়া যায় আশেপাশে। আগে আমাদের সময় এত ভালো টিচারও ছিল না, এটা সত্য কথা। এখন অনলাইন অফলাইনে অনেক ভালো ভালো টিচার পাওয়া যায়। ফাইন্ড আ গুড টিচার, কিভাবে ভালো টিচার খুঁজে বের করবেন? প্রথম কথা, ডু ডেমো ক্লাসেস। ডেমো ক্লাস করেন, ডেমো ক্লাস করে দেখেন আদৌ বুঝেন কিনা। প্রথম জিনিস, ভালো টিচার আইডেন্টিফাই করার একটা প্রসেস হচ্ছে কোয়েশ্চেন রেফারেন্স। আমি যখন পড়াই আমি কিন্তু আমার স্টুডেন্টদেরকে ডিরেক্টলি বলি যে বাবা অমুক সালে এই প্রশ্ন আসছে, কারণ আমি এটা স্টাডি করেছি, আমি দেখেছি কোন সালে কোন প্রশ্নটা আসছে। যদি সেটা আমি স্টাডি না করি তাহলে আমাকে জানাবো কিভাবে? তাহলে রেফারেন্স জানতে হবে, কোয়েশ্চেন কত সালে কি আসছে ঠাড়া মুখস্থ থাকতে হবে। টিচার যদি এটা আপনাকে বলতে না পারে, তার মানে টিচার নিজেই কোয়েশ্চেনের সাথে অ্যাকাস্টম না, তাহলে সে আপনাকে কিভাবে জানাবে কি ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে? এটা আরেকটা জিনিস। থার্ডলি, গোছানো। একটা টিচার ক্লাসে এসে যদি সে নিজেই চিন্তা করে যে আজকে কি পড়ানো যায়, দেন সে আগে থেকে প্ল্যান করে নেয়। আমি যদি আমার লেকচারের কথা বলি, আমি আপনাকে একটু অনেস্ট কথা বলি, আপনি যে লেকচারটা দেখলেন আমার অফলাইন ব্যাচে হুবহু আমি সেম লেকচারে দিয়ে আসছি। আমি এই সেম লেকচার আমার অফলাইনে 6টা ব্যাচে 6 বার দিছি একই সপ্তাহে, অনলাইন ব্যাচে এসে 7 নাম্বার বার দিছি, এবং 7টা লেকচারে যদি আপনি লেকচার নোট দেখেন এক্সাক্ট সেম হচ্ছে যে কন্টেন্ট। হয়তোবা কোনো ব্যাচে 1টা 2টা জিনিস এদিক সেদিক হইতে পারে, বাট দ্যাট শোজ যে আমি আগে হোমওয়ার্কটা করে আসছি, যে হোয়াট আই নিড টু টিচ, এক্স্যাক্টলি কোন ডেটার ম্যাথ দিতে হবে, কি করতে হবে। সো এই জিনিসগুলো ক্রুশাল, এই জিনিসগুলো যদি না থাকে তাহলে ইউর টিচার ইজ নট গুড। সো ফাইন্ড আ গুড টিচার, ক্লিয়ার? এটা সবার যেন মাথায় থাকে। আমাদের এই জিনিসগুলো যদি আপনারা জানেন, তাহলে আপনি যদি একটা প্রপার টিচার পান তাহলে আপনার বেসিক গঠনটা অর্ধেক হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম টাস্ক ফর কামিং আপ উইথ আ বেসিক। দেন বেসিক গঠনের জন্য আরেকটা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে ম্যাথ, অ্যাটলিস্ট ফিজিক্সের বেসিকের জন্য। যার ম্যাথের নলেজ ভালো তার ফিজিক্সের নলেজ ভালো, এটা সত্য। যে বাচ্চা সরল রেখা বুঝে না সে গ্রাফ বুঝবে না। সো আপনাকে ম্যাথ ভালো জানতে হবে। সো ম্যাথের বেসিকটা ভালোভাবে বোঝাটা ইম্পর্টেন্ট। বেসিক গঠনের জন্য আমি আরেকটা টিপ দিচ্ছি, টিপটা অনেক ভালো লাগবে আপনাদের। সেটা হচ্ছে এভরি নলেজ হ্যাজ 3 স্টেপস। কয়টা স্টেপ বললাম? 3 স্টেপস। একটু ভালো করে এটা নোট করবেন। প্রথম স্টেপকে আমরা বলি অ্যাপ্লিকেশন। আপনি একটা ফর্মুলা জানছেন, ফর্মুলা এ ডেটা আপনি ম্যাথে পাইছেন, বসাই দিয়েছেন, আরেকটা ডেটা পেয়ে গেলাম, বাহ ডান। এটাকে বলে অ্যাপ্লিকেশন স্টেজ। এইটা যখন আপনি প্রথম স্টেজে থাকবেন। সেকেন্ড স্টেজকে আমরা বলি ভিজুয়ালাইজেশন স্টেজ। ভিজুয়ালাইজেশন মানে আপনি ম্যাথটা করছেন, ফাইন, এখন আপনি ভিজুয়ালাইজ করতে পারছেন কিনা।
যারা আপনারা এখন 9 এ আছেন তারা সবাই গতির ম্যাথ করছেন, আমি প্রিটি শিওর। তো গতি চ্যাপ্টারে বা মোশন চ্যাপ্টারে যখন আপনারা ম্যাথগুলো করেন, আপনারা কি দেখেন? আপনারা চিন্তা করতে থাকেন, আচ্ছা একটা বাস সমবেগে যাচ্ছে, আরেকটা লোক সমত্বরণে দৌড়াচ্ছে, তাহলে হচ্ছে লোকটা কি বাসটা ধরতে পারবে কিনা, কখন একজন একজনকে অতিক্রম করবে। তো আপনি ম্যাথটা করার সময় জাস্ট ডেটা বসায় ম্যাথ করলেন, একটা ভিজুয়ালাইজ করলেন, আচ্ছা ঠিক আছে লোকটা এখানে আছে, বাসটা এখানে আছে, লোকটা ওকে যখন অতিক্রম করবে তখন লোকটা ওকে বেশি গতিতে ওকে অতিক্রম করে চলে যাবে। এই জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে জানতে হয়। যখন আপনি চোখে জিনিসটাকে দেখতে পাবেন ভাসতেছে, তারপর আপনি ম্যাথটাকে ভিজুয়ালাইজ করতে পারতেছেন। থার্ড স্টেজকে আমরা বলি ক্রিটিক্যাল থিঙ্কিং স্টেজ। যেই স্টেজে যে আপনি অ্যাকচুয়ালি এখন বুঝতে পারবেন যে আচ্ছা এই ম্যাথটাকে যদি আমি একটু এইভাবে টুইস্ট করে দিতাম তাহলে আমাকে এই কাজটা করতে হতো। আপনি প্রেডিক্ট করতে পারবেন যে ম্যাথের ডেটা চেঞ্জ করলে, সিনারিও চেঞ্জ করলে আপনাকে কি করতে হবে। তখন আপনাকে ম্যাথটা করাও লাগতেছে না, আপনি ম্যাথের ডেটা থেকে নিজে নিজেই ইন্টারপ্রেট করতে পারতেছেন। ওইটা হচ্ছে ফাইনাল স্টেজ। তাহলে এই যে তিনটা স্টেপের মধ্যে যখন আপনি এই স্টেজে এসে পৌঁছাবেন, আপনার বেসিক তখন ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। বাট এখন তিনটা স্টেজের মধ্যে থার্ড স্টেজে কিভাবে আসবেন? ফার্স্ট স্টেজ ইজ বেসিক নলেজ, পড়লেই হয়ে গেল। সেকেন্ড স্টেজ হচ্ছে আপনার নিজস্ব চিন্তা, যে আপনি একটা ম্যাথকে মুখস্থ না করে মাইন্ডসেটটাকে চেঞ্জ করতেছেন, যেন আমাকে ভিজুয়ালাইজ করতে হবে, জাস্ট মাইন্ডসেট শিফট। থার্ড স্টেজটা কামস উইথ প্র্যাকটিস। বেসিক গঠনের জন্য প্র্যাকটিস করতে হয়। যত প্র্যাকটিস করবেন তখন আপনার মধ্যে বিভিন্ন হচ্ছে যে প্যাচগুলো ধরতে শিখবেন আপনি। সো এই হচ্ছে আপনার তিনটা প্রো টিপ। ফার্স্ট, ফাইন্ড আ গুড টিচার। সেকেন্ডলি, আপনি অবশ্যই চেষ্টা করেন ভালোভাবে ম্যাথটাকে বুঝতে। থার্ড স্টেপ হচ্ছে আপনি অবশ্যই এই তিনটা স্টেজে আগান। যদি কেউ আপনারা আমাদের কোর্সগুলোতে জয়েন করতে চান, আমাদের এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের কারেন্টলি ফিজিক্স কোর্সে আমরা তো দেখাইলাম আপনাকে চ্যাপ্টার লেকচার 7 আমরা কমপ্লিট করেছি গতির, সামনে পরন্ত বস্তু শুরু করব। এরপরে আমাদের হচ্ছে কেমিস্ট্রি ব্যাচ অলরেডি চ্যাপ্টার 4 এ আমরা সেকেন্ড লেকচারে আছি বা থার্ড লেকচার শুরু করব। আইসিটি ব্যাচ আমাদের নতুন করে শুরু হয়েছে। বাই দ্য ওয়ে, আইসিটি তে আপনাদের পাইথন আসছে এবার নতুন করে। সো ইটস গোনা বি আ ফান কোর্স। আমি আপনাদেরকে পাইথনটা হাতে কলমে শেখাতে চাই। এবং এই তিনটা কোর্স বাদে আমার একটা ছোট ভাই বায়োলজি কোর্সও লঞ্চ করবে। সো সেটা যদি আপনাদের ভালো লাগে, এটা ডেমো ক্লাস দেখে আপনারা ভর্তি হতে পারবেন। আর আপনারা সবাই অলরেডি আমার এসএসসি কেমিস্ট্রি বইটা নিয়েছেন, আমি দেখেছি। আমি একদম সত্য ডেটা বলি, আমি যা ছাপিয়েছি বই অলরেডি শেষ, আমাদের নতুন ভাবে স্টক করতে হবে। খুবই ধন্যবাদ যে আপনারা অনেকে হচ্ছে যে বইটা পছন্দ করেছেন। কিছু জায়গায় ভুল ছিল, স্পেলিং মিস্টেক, সেগুলো আমি ফিক্স করে দিয়েছি সেকেন্ড এডিশনের আগে। আর আশা করি আপনাদের ফিজিক্স বইটা যখন আসবে তখন আপনারা চমৎকার একটা রিভিউ দিবেন, বিকজ আমি ফিজিক্স বইটা অনেক যত্ন করে নিজ হাতে লিখেছি এবং আমি প্রিটি শিওর বাজারে এরকম বই আর নাই। সো আই হোপ আপনাদের সবার এই যে এফর্টগুলো আমি দিচ্ছি আপনাদের কাজে লাগবে। একটু ভালো মতো বেসিক নিয়ে পড়েন, যেন আপনি যখন বড় হয়ে অন্য কাউকে শেখাবেন, যেন আপনার স্টুডেন্ট বলতে পারে যে না, আজকে ফিজিক্সে ফিল করে আসতে পারলাম।